গল্প মুটুসি, লেখনীতে ঋতেশিনী মহাবিশ। পর্ব ২০। সূর্য পশ্চিম আকাশে মোড় নিচ্ছিল। বিকেলের সোনালি আবহাওয়া স্নান হয়ে আসছে। পাহাড়পুরে সারাদিনের উত্তাপ আর ক্লান্তি ছড়িয়ে প্রকৃতি এখন কিছুটা শান্ত নিস্তব্ধ। কর্মচঞ্চল পরিবেশ বিদায় নিয়ে নেমেছে এক সিক্ত স্থিরতা। সারাদিনের উদ্দীপনা আর ছোটাছুটির পর ক্লান্ত শরীরে বসে ওঠা কিছুক্ষণের মধ্যেই প্রায় সকলের ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ঘুমন্ত বীরকে আগলে নিয়ে ওর মাথার সাথে মাথা ঠেকিয়ে মুটুসিও কখন যেন বিভোর ঘুমে তলিয়ে গিয়েছিল, তা সে নিজেও জানে না। এদিকে বোরাকের কোলে মাথা রেখে সিটের মধ্যেই গুটিসুটি মেরে শুয়ে ঘুমাচ্ছে চড়ুই। তবে বোরাকের চোখে ঘুম নেই। গাড়ির মধ্যে ঘুমানোর অভ্যাস তার কখনোই নেই। সে ডান হাত চড়ে ছোট্ট দেহটা আগলে নিয়ে বাঁ হাতে মন দিয়ে ফোনে কিছু একটা করছে। আচ্ছা, এই ছেলেটা কে? ওইখানে ব্লু ড্রিমেন পরে দাঁড়িয়ে আছে। আগে কখনো দেখছি বলে মনে হচ্ছে না। দোলার কথার উপস্থিত সকলেই তার দৃষ্টি অনুসরণ করে ক্লাব কর্নারের দিকে তাকালো। কোণে নির্জন একটা জায়গায় বুকে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। তার তীক্ষ্ণ দৃষ্টি ড্রিঙ্ক শেলফকে সাজিয়ে রাখা লাল কালো কাচের বোতলগুলোর দিকে। সেগুলো লেগে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছে সে। ওকে দেখে রাজ বলল, ছেলেটাকে তো আরোয়ার সাথে আসতে দেখেছিলাম। দোলা এবার দৃষ্টি ঘুরিয়ে আরোয়ার দিকে তাকিয়ে বলল, আরোয়া তোর পরিচিত? হ্যাঁ, আপু সাথে পাঠিয়েছে। নিবিড় বলল, সাথে পাঠিয়েছে মানে কি? কোনো পরিচয় নেই? জয় এতক্ষণ চুপচাপ সবার কথা শুনতে শুনতে হাতের গ্লাসে চুমুক দিচ্ছিল। এবার এক হাতে আরোয়ার কোমর আঁকড়ে ধরে তাকে আলতো করে নিজের কাছে টেনে নিয়ে বাঁকা চোখে টেয়ে বলল, বডিগার্ড রাইট? আরোয়া কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। কাঁচুমাচু ভঙ্গিতে জয়ের হাতটা আস্তে করে কোমর থেকে সরিয়ে নিল সে। মুখে এক চিলটিয়ে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, অনেকটা তেমনই। আমাদের পরিবারের দেখাশোনা করে। পাশে দাঁড়িয়ে থাকা দোলা এক দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ তার। এই পর্যায়ে মোহিত কণ্ঠে বলে উঠল, বাই দ্য ওয়ে, সাস ওর সুইট বডিগার হি ইজ। বলেই হাতে থাকা গ্লাসের সবটুকু লাল পানীয় একেবারেই শেষ করে গ্লাসটা থপ করে রেখে কাউন্টারের উপর রেখে দিল। তারপর হেলে দুলে হাঁটা দিল সাফওয়ানের দিকে। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিবিড় বিড়বিড় করে বলল, হায় রে, এ দেশে দেখছি বডিগার্ডরাও নিরাপদ না। সরাসরি সাফওয়ানের সামনে এসে দাঁড়ালো দোলা। শরীরে ব্যবহারকৃত তার এক্সপেন্সিভ পারফিউমের কড়া গন্ধের বাতাস ভারী হয়ে এলো। দোলা সাফওয়ানের দিকে ডান হাত বাড়িয়ে দেখে চোখের চাহনিটাকে যতটা সম্ভব আকর্ষণীয় করে বলে, হ্যালো হ্যান্ডসাম, লেটস হেডস টু দ্য ডান্স ফ্লোর। সাফওয়ান এতক্ষণ ড্রিঙ্ক সেলফের দিকেই তাকিয়েছিল। দোলার কথা সে তার দিকে ফিরে তাকালো। তার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ নেই, বরং একরাশ অস্বস্তি। গম্ভীর স্বরে বলল, সরি, আই কান্ট। সাফওয়ান এই সরাসরি প্রত্যাখ্যানে দোলার ইগোতে বেশ ভালোই আঘাত করল। তবে সে দমার পাত্রী নয়। পরিস্থিতি সামাল দিতে একগাল হেসে বলল, ওহ, ইটস ওকে, কোনো ব্যাপার না। লেটস গেট ইন্ট্রোডিউস ফার্স্ট, মাইসেলফ দোলা চৌধুরী। সাফওয়ান দোলার হাতটা না ধরেই বলল, নাইস টু মিট ইউ মিস দোলা চৌধুরী। দোলা ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল, ইউ? সাদিয়ার হাজব্যান্ড, মাই ওয়ান অ্যান্ড অনলি
আর্ডেন্টলি, সহজ উত্তর সাফওয়ানের। সাফওয়ানের এমন অদ্ভুত পরিচয়ে দোলা কিছুটা বিভ্রান্ত হলো। কিছুক্ষণ চুপ থেকে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করল সে। সাহসে তার উজ্জ্বল মুখটা কুঁচকে গেল। আর ইউ ম্যারিড? সাফওয়ান বাঁকা হেসলে বলল, ইয়া, সেকেন্ড হ্যান্ড, ইউজড বাই সাদিয়া। একজন ক্লাব স্টাফ গ্লাস ভর্তি ট্রে হাতে জয়ের সামনে এসে দাঁড়ালো। জয় সেখান থেকে একটা গ্লাস উঠিয়ে নিতেই স্টাফটির সামনে মাথা নুইয়ে সম্মান জানিয়ে প্রস্থান করলো সেখানে থেকে। জয় গ্লাসটা আরোয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাবার্টিংস বিউটিফুল। আরোয়া মিদে এসে বলল, নো থ্যাঙ্কস। ওহ কাম অন আরোয়া, নো প্রবলেম, ইটস সফট, স্পেশালি মেড ফর ইউ। আরোয়া একটু থেমে গ্লাসটা হাতে নিল। ওকে। অবশেষে রাত 8:30টার দিকে পিকনিক বাস রাজা রাজশাহী শহরে এসে পৌঁছালো। যাত্রীর ক্লান্তি আর ঘুম মাখা চোখে এখন সবাই বাস থেকে নামতে শুরু করলো। ঘুমন্ত বীর তার চড়ুইয়ের কোলে থেকে নেমে এলো বোরাক মুটুসি। স্কুলের সামনে রাস্তায় বোরাকের ড্রাইভার গাড়ি নিয়ে আগে থেকেই তাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। আজকেও মুটুসিকে রিকশায় ধরতে দিল না বোরাক। অগাত্যা মৌ বীরকে নিয়ে উঠে বসল গাড়িতে। গলির মুখে এসে থামল। বীর তখনও বিভোর হয়ে মুটুসির কোলেই ঘুমাচ্ছে। বোরাক নেমে এসে জানালা দিয়ে মুটুসিকে বলল, বীরকে সিটে শুইয়ে দিয়ে নেমে আসুন আপনি। মুটুসি তাই করল। বীরকে সিটে শুয়ে ওর কপালে সিক্ত একটা চুমু এঁকে দিয়ে গাড়ি থেকে নেমে এলো সে। এরপর বোরাকের কোল থেকে ঘুমন্ত চড়ুইকে নিজের কোলে পার করে নিল। বোরাকের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আসি মিস বোরাক। বোরাক মৃদু মাথা নাড়িয়ে সায় দিল, আবার দেখা হবে। মুটুসি উল্টো ঘুরে হাঁটা দিল গলির দিকে। বোরাকও সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাক সিটে বসে পড়ল। ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি স্টার্ট দিতে। সোফায় বসে টিভিতে ড্রাইভিং সিরিজ দেখছে আশা। 8:30টায় দীপ্ত টিভিতে তার পছন্দের একটা ডাবিং করা তুর্কি সিরিয়াল হয়। এটা তার মিস করা যাবে না কোনোভাবেই। ভুবনকে টাইটানের সাথে পায়ের কাছে মেঝের উপর বসিয়ে রেখেছে। সামনে দিয়েছে কয়েকটা টাইলস। ব্যাস, ছেলের আর কোনো বিরক্ত নেই। খেলনায় সে দিব্যি মগ্ন হয়ে আছে। টিভির পর্দায় তখন টান টান উত্তেজনার দৃশ্য। এদিকে খেলারত ভুবন একসময় হামাগুড়ি দিয়ে কাচের সেন্টার টেবিলটার কাছে গিয়ে তার পা ধরেই দাঁড়িয়ে গেল। টেবিলের কোণাটা বেশ সুচালু। একবার কপাল বা চোখে লাগলে তার গভীর ক্ষত তৈরি হতে সক্ষম। আশার সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে টিভিতে বোধ হয়ে আছে। কিন্তু প্রসন্ন টাইটান ঠিকই লক্ষ্য করল ভুবনকে। বিপদের আঁচ পেয়ে সে ক্ষিপ্ত গতিতে টেবিলের উপর লাফিয়ে উঠে টেবিলে সেই সোজালো কোণটা পা দিয়ে চেপে ধরল, যাতে ভুবন তাতে কোনোভাবে আঘাত না পায়। এরপর আশার দিকে তাকিয়ে তীব্র স্বরে ম্যাও ম্যাও করে চিৎকার করে উঠল সে। এমন এক্সপার্ট একটা সিন চলাকালীন টাইটানের চিৎকারে বিরক্ত হলো আশা। ভুরু কুঁচকিয়ে তার দিকে তাকিয়ে আতঙ্কে চোখের দুটো রসগোল্লা হয়ে উঠল। আশা এক লাফে সোফা থেকে নেমে ছুটে গেল সেদিকে। ভুবনকে ধরে মাটিতে বসিয়ে দিল। হাঁপ ছেড়ে বলল, বাবা, কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, এইখানে উঠেছিল কেন? ব্যথা লাগতো না? ভাগ্যিস টাইটান ছিল, আল্লাহ বাঁচিয়েছেন।
এরপর টাইটানের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেই ওর দিকে হাত বাড়িয়ে কাছে ডাকলো ওকে। ও টাইটান, এসো বাবা। আদরে পাগল বিড়ালটা। টাইটান লেজ নাড়িয়ে শুল করে আশার কোলের মধ্যে ঢুকে পড়ল। আশা ওর নরম শরীরে আদরে হাত বুলিয়ে দিতেই অপ্রলুত হয়ে শরীর এলিয়ে দিল। কিছুক্ষণ এভাবেই থাকার পর সোফার উপর আশা ফোনটা বেজে উঠল। আশা ভুবনকে কোলে তুলে সেদিকে এগিয়ে দিল। হাসানের ভিডিও কল। আশা রিসিভ করে ভুবনকে সামনে ধরল। এটা কে? আমার বাবা। বাবাটা আমার কি করছে? স্ক্রিনে বাবাকে দেখে খুশি হয়ে উঠল ভুবন। চঞ্চল চিত্তে হাত পা নাচতে লাগলো সে। হাত নাড়িয়ে তার নিশ্চর্য ভাষায় ডাকলো, পাপ্পা, পাপ্পা আয়। ছেলের এমন ভালোবাসার অপ্রলুত হয়ে পড়ল হাসান। এই ছেলেটাকে সে 7 বছরের সাধনার ফল, তার 7 রাজার ধন। হাসান ছেলের সাথে তাল মিলিয়ে সেভাবেই বলল, হ্যাঁ বাবা, আসবো তো। এই যে আমি গাড়িতে আমার বাবার কাছে আসছি। তোমাকে আর মাকে এবার আমার কাছে নিয়ে চলে আসব। এখন লক্ষ্মীটি হয়ে মাম্মার সাথে ঘুমিয়ে পড়ো বাচ্চা। আশা ছেলেকে বেস্ট ফিট দিয়ে স্বামীর কাছে সুখবর অভিযোগের ঝুড়ি খুলে বসল। তোমার ছেলে খুব চঞ্চল হয়ে গেছে হাসান। হাসান স্ত্রীর অভিমানী মুখ পানে তাকিয়ে হেসে বলল, কেন, মিসেস তালুকদারকে কি বেশি বিরক্ত করছে আমার ছেলে? এক মুহূর্ত চোখের আড়াল করতে পারছি না, কিছু না কিছু অঘটন ঘটাচ্ছি। একটু আগেই টাইটানের জন্য ব্যথা পাইনি। 2টা বছর একটু এমনই হবে আশা, চোখে চোখে দেখে রাখতে হবে। একটু বুঝতে শিখলে তখন আর সমস্যা হবে না। আচ্ছা, কিছু খেয়েছো তুমি? না, একেবারে গিয়েই খাবো। গিয়ে খাবে মানে কি? তোমার আসতে এখনো 5 ঘন্টার মতো দেরি, এতক্ষণ না খেয়ে থাকবে? সমস্যা নেই আশা, চিন্তা করো না, ক্ষুধা নেই। আগে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে কিছু খাও, তারপর আবার রওনা দিবে, বোঝা গেল? এভাবেই স্বামীর সাথে টুকটাক কথা সেরে ফোন রাখলো আশা। ইতিমধ্যে ভুবনও ঘুমিয়ে পড়েছে। আশা ওকে এখনই ঘরে নিয়ে গেল না, এখানেই বেডিং সিটে শুইয়ে দিল। এরই মধ্যে গেট দিয়ে প্রবেশ করল বোরাক। তার কোলে বীর ঘুম ঘুম চোখ নিয়ে বোরাকের কাঁধে মাথা রেখে আছে সে। বাবার কাছাকাছি এসে ঘুম ভেঙেছে তার। আশা একটু এগিয়ে গিয়ে বীরকে নিয়ে কোলে পার করে নিল। তাকে নিয়ে সোফায় বসতে বসতে বলল, বীর বাবা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে নাকি? বীর লম্বা একটা হাই তুলে উপর নিচ মাথা নাড়ল। আশা হেসে ভাইপোর চোখে মুখে চুমুর বন্যা বয়ে দিতে লাগলো। বোরাক টেবিলের উপর একটা প্লাস্টিক ব্যাগ রেখে বলল, তোদের জন্য কিছু গিফট। আশা হাত বাড়িয়ে নিজের কাছে চাইল ব্যাগটা। ভাইয়া এদিকে দাও। বোরাক এগিয়ে দিল। আশা একে একে ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করতে লাগলো। বেতের ছুরি, কাঠের আয়না, কাঠের হেয়ার ক্লিপ আর কিছু শোপিস। সবশেষে সাউন্ড টাইমারে সুন্দর একটা কলমদানি বের করতেই বীর আঙ্গুল দিয়ে সেটাকে দেখিয়ে বলল, ফুপুমণি, এটা আমার মাম্মা আমাকে উপহার দিয়েছে। বীরের এই কথায় আশা থমকালো। চকিতে বোরাকের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, ভাইয়া? বোনের দৃষ্টি বুঝে বোরাক কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, ওই চোরের দেখা দেখি ওর মাকে মাম্মা বলে ডাকছে, নাথিং মোর। মুহূর্তের জন্য চকচক করে উঠে আশার চোখ দুটো সেই উজ্জ্বলতা থপ করে নিভে গেল যেন। আশাহত হয়ে ছোট্ট করে উচ্চারণ করল, ও। আরোয়াকে দেখছি না, আরোয়ার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। দৃষ্টি সরু হয়ে এলো বোরাকের। মানে
কটা বাজে এখন? আশা ভাইকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, সাফওয়ানকে সাথে পাঠিয়েছি। আচ্ছা। তারপর ছেলের দিকে হাত বাড়িয়ে বলল, এসো বাবা, ফ্রেশ হতে হবে। বীরকে নিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল বোরাক। জয়ের দেওয়ার ড্রিঙ্কসটা খাওয়ার পরপরই নেশার ঘোর লাগা আচ্ছন্ন গ্রাস করল আরোয়াকে। চোখের চাহনি বদলিয়ে গেল তার, হারিয়ে গেল স্বাভাবিক সচেতনতা। ক্লাবে উচ্চ শব্দে মিউজিকের সাথে তাল মিলিয়ে মিলিয়ে জয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে নাচতে শুরু করলো সে। নেশার ঘরে আরোয়ার শরীর এড়িয়ে পড়ছে, আর জয় সেই সুযোগকে পূর্ণ ব্যবহার করছে। নাচের চলে সে আরোয়ার শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে শুরু করলো, অথচ আরোয়া তাতে বিন্দুমাত্র বাধা দিল না। উটো অর্ণলঙ্গভাবে জয়ের সাথে শরীর মিলিয়ে নেচে তাকে আরো উৎসাহ দিতে যাচ্ছে। অদূরে দাঁড়িয়ে থাকা সাফওয়ানের চোখের সামনে এই দৃশ্য ক্রমানুগতরে আগুনের হালকা হয়ে লাগছে, যেন তাদের সম্পর্ক মালিক চাতর, তবুও ছোট্ট থেকে একই ছাদে তাদের বেড়ে ওঠা, শৈশবে একই খেলনা ভাগাভাগি করে খেলে এসব থেকেই সে কেবল দায়বদ্ধতা বা অনুগত্যের উপরে একটা স্নেহপূর্ণ দায়িত্ব তৈরি হয়েছে সাফওয়ানের মাঝে। আর সেই স্নেহ থেকে চোখের সামনে মেয়েটার এই বেসামাল অবস্থা, তার প্রতি এক পুরুষের নোংরা আচরণ সাফওয়ানের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম করল। হাত দুটো রাগে শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে উঠল তার। দাঁতে দাঁত চেপে নিজেকে স্থির রাখা আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখল, কিন্তু যখন দেখল জয় তার বুকের দিকে কুলসিত দৃষ্টিতে তাকিয়ে সেদিকে হাত বাড়াতে বাড়াতে উদ্বেগ হচ্ছে, তখন সাফওয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। পা দুটো আপনা আপনি ক্ষিপ্ত গতিতে অগ্রসর হয়ে গেল। বিদ্যুৎ গতিতে ডান্স ফ্লোরের মাঝখানে পৌঁছে এক ঝাটকায় আরোয়ার হাত ধরে টেনে নিজের দিকে সরিয়ে আনল সাফওয়ান। এই ঘটনায় জয় কিছুটা অপ্রস্তুত হয়ে থমকে গেল। বাড়িয়ে দেওয়া হাতটা শূন্য থেকে স্বাভাবিক অবস্থানে সরিয়ে আনল সে। মাঝখানে সাফওয়ান হঠাৎ এই আগমন পছন্দ হলো না আরোয়ার। সে নেশাচ্ছন্ন চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে টালমাটাল বিরক্ত সুরে বলল, কি করছো সাফওয়ান? ছাড়ো, দেখছো না আমি নাচছি? সাফওয়ান আরোয়ার হাতটা আরও শক্ত করে গম্ভীর স্বরে বলল, আরোয়া চলো, বাসায় যেতে হবে আমাদের। না, আমি এখন যাব না। আরোয়া ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো এবারও। সাফওয়ানের মুখে আরোয়ার প্রতি তুমি সম্বোধন শুনে কিঞ্চিৎ অবাক হলো জয়। একজন বডিগার্ড তার মালিককে সরাসরি তুমি বলে সম্বোধন করাটা তো আর স্বাভাবিক নয়। তবে সে দ্রুত এই বিষয়টা কাটিয়ে দাপট নিয়ে এগিয়ে এসে সাফওয়ানের জ্যাকেটের করালে আঁকড়িয়ে ধরল। পোর বাস্ট, হাউ ডেয়ার ইউ! সামান্য বডিগার্ড হয়ে ওর হাত ধরার সাহস পাস কোথায়? ছাড় এক্ষুনি। সাফওয়ান জয়ের দিকে একবারও ফিরে তাকালো না, এমনকি নিজের কলার থেকে জয়ের হাতটা সরানোর চেষ্টা করলো না একবারও। কেবল আরোয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরেই বলল, আরোয়া, আশা আপু ফোন করেছিল, বোরাক ভাইয়া তোমার খোঁজ করছি। বোরাক ভাইয়া নামটা শোনা মাত্রই আরোয়ার নেশা যেন মুহূর্তের জন্যই থমকে গেল। নেশাগ্রস্ত অবস্থাতেও ভেতর থেকে তার ভীত সত্তাটা জেগে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এসেছে? পাশটির উৎসবমুখ চঞ্চল পরিবেশটা কিছুটা থমথমে হয়ে এলো। সকলে নাচ থামিয়ে কৌতূহল দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। কেউ কেউ তো সিনেমাটিক এই দৃশ্যটা বেশ মজা নিতেও লাগলো। সাফওয়ানের এই শান্তপ্রবল দৃশ্যটা মুগ্ধ করলো অনেক তরুণীকে।
একজন তো মন্ত্রমুগ্ধকর হয়ে ফিসফিস করে বলে উঠল, হাউ কুল ম্যান, সুপার রয়্যাল পার্সোনালিটি। আরও এবার গেটের দিকে সাফওয়ানের হাত টানতে লাগলো। তাড়াতাড়ি এসো সাফওয়ান। সাফওয়ান তখনও নীরব দাঁড়িয়ে। জয় তার করাল ছাড়েনি। আরোয়া তা লক্ষ্য করে নিজেই এগিয়ে এসে সাফওয়ানের কলার থেকে জয়ের হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, জয় এখন ছাড়ো ওকে, কালকে আবার আসবো, তখন ধরো। এখন বাড়ি যেতে হবে, না হলে ভাইয়া বকা দেবে। আরোয়ার কথাগুলো টালমাটাল, কথার আগামাতা শব্দের উচ্চারণ কোনোটাই ঠিক নেই। শো শো আওয়াজ তুলে গাড়ি ছুটছে। আরোয়ার চোখ বুজে সিটে মাথা এলিয়ে দিয়ে আছে। মুখে দিয়ে মৃদু স্বরে গুনগুন করে গান গাইছে সে। তবে কি গান ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ গান থামিয়ে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল আরোয়া। এক প্রকার চিৎকার করে বলতে লাগলো, সাফওয়ান, সাফওয়ান, গাড়ি থামাও, গাড়ি থামাও এক্ষুনি। আরোয়ার হঠাৎ এই চিৎকারে সাফওয়ান হচকচিয়ে গিয়ে ব্রিজের উপরে গাড়ি সাইড করলো। গাড়ি থামাতেই আরোয়া টলমল পায়ে গাড়ি থেকে নেমে পড়ল। সাফওয়ানও অপর পাশ থেকে দ্রুত নেমে জিজ্ঞাসা করল, এইখানে নামলে কেন? আরও এবার খপ করে সাফওয়ানের একটা হাত ধরে বলল, হাসতে হাসতে আকাশের দিকে আঙ্গুল তুলে বলল, দেখো আকাশে তারা দেখা যাচ্ছে, চলো তারা গুনবো আমরা। এত রাতে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে তারা গুনবো? পাগল হয়েছে তুমি? আমি তারা গুনবই বলেই ব্রিজের লেরিংয়ে হাত রেখে মাথা উঁচিয়ে করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল আরোয়া। সাফওয়ান বিরক্তিতে কপালের 2 আঙ্গুল চেপে ধরল। এই মাতালকে নিয়ে এখন এর মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনবে সে। এরই মধ্যে আরোয়া করুণ স্বরে ভেসে এলো, আকাশে বাবা মাকে দেখা যায়, ওরা ওখানেই থাকে, আমাকে ছেড়ো। আরোয়ার এই আবেগের বিপরীতে আর কোনো নিঃশব্দতা বেরালো না সাফওয়ানের মুখ থেকে, বরং সেও এবার আরোয়ার পাশে অনেকখানি দূরত্ব রেখে পকেট থেকে হাত গুজে দাঁড়ালো। তরুণীকে অনুসরণ করে অপালক তাকিয়ে রইল আসমানের শূন্যতায়। সেইখানে কি তার বাবারও বসবাস? তাহলে সে কখনো দেখতে পায় না কেন? বাবা তাকে দেখা দেয় না কেন? বাবার অভিমান বুঝি আজও ফুরায়নি? দুইজনের নীরবতা আর রাস্তা দিয়ে চলাচল করা 2-1টা গাড়ির হর্নের শব্দে মাঝে কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ ফুরানোর শব্দ কানে আসতেই সাফওয়ান অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। তরুণী আকাশের পানে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে কাঁদছে আর বাচ্চাদের মতো করে 2 হাত চোখ মুছছে। না জানি জীবনে কত অভিযোগ অনুরাগ দায়ের কাছে, শূন্য আকাশের কাছে। এই মেয়েটা আবার তার থেকেও এক ধাপ বেশি দুঃখী। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ব্যতীত আর কিছুই দিতে পারল না। এমন সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। হঠাৎ এক পশলা হিমল হাওয়া ছুঁয়ে দিল বিশ্ব বৃক্ষটানে। ঠান্ডায় শিউরে উঠল সাফওয়ানের শরীরের রুমকূপ। অথচ আরোয়ার পরনে কেবল একটা জর্জেট টপ। জ্যাকেটটা ক্লাব থেকে নিয়ে আসা হয়নি। সাফওয়ান বলল, আরোয়া দেখো, এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, চলো বাসায় চলো, ঠান্ডা লেগে যাবে। তরুণীর হেলদোল নেই। সে ঠোঁট ভেঙে দৃষ্টিতে তাকিয়ে আছে। সাফওয়ান ফাঁকা নিঃশ্বাস ফেলে ওর পরনের জ্যাকেটটা খুলে আরোয়ার দিকে বাড়িয়ে ধরল। আচ্ছা, অন্তত এটা পরে নাও। খানিক বাদে তরুণীর মুখে খুলতে উদ্যোগ হলো। এদিকে না তাকিয়ে নাক টেনে বলল, পারবো না, আমার স্টাইল নষ্ট হয়ে যাবে। আহা মেয়ে লোক, একদিকে মৃত বাবা মার শোক পালন করছে,
অন্যদিকে ফ্যাশনের সেন্সও কাটায় কাটায় ঠিকই রেখেছি, মানে যাতে মাতাল তালে ঠিক। সাফওয়ান এবার কণ্ঠটা একটু শক্ত করে বলল, না পড়লে কিন্তু বুড়া ভাইয়াকে বলেই দেব। জানো তো ঠান্ডা লাগলে ভাইয়া তোমার কি অবস্থা করবে। সাফওয়ানের এই কথাটা ওষুধের মতো কাজ করতে লাগলো যেন। হাত বাড়িয়ে জ্যাকেটটা পরে নিয়ে এলো আরোয়া। এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টো করে বলল, তুমি খুব খারাপ সাফওয়ান, সবসময় ভাইয়ার ভয় দেখাও। আরোয়ার এই অনুযোগের ভঙ্গিটা এমন ছিল যে না চাইতেও সাফওয়ানের আধার পল্লব মৃদু হাসিতে প্রসারিত হয়ে উঠল। এবার হুট করে আরোয়া তার শরীরটা ঘুরিয়ে সরাসরি সাফওয়ানের মুখোমুখি দাঁড়ালো। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কেবল সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতেই তাকিয়ে রইল তরুণী। তার বড় বড় চোখ দুটো যেন নেশার ঘোরে আরও বেশি মায়াবী আর গভীর হয়ে উঠেছে। আরোয়ার এই চাহনি অপ্রস্তুত করে তুলল সাফওয়ানকে। বুকের ভেতর অদ্ভুত একটা তোলপাড় টের পাচ্ছে সে, যা হাওয়ারই ছিল। নারীর দৃষ্টি বলে কথা। সাফওয়ান অস্বস্তিতে একটা শক্ত ঢোক গিলে বলল, কিছু বলবে? আরোয়া কোনো উত্তর দিল না। আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর গড়গড়। সাফওয়ান ধীরে ধীরে খিচে বন্ধ করে রাখা চোখ দুটো মেলে দিল, আর তাতেই সামনের দৃষ্টিটা হলো আরোয়ার হাতে উল্টো পাশ দিয়ে মুখ মুছে করুণ বলল, সরি, তোমার পোশাকটা নোংরা করে দিলাম। ইস, কি নিষ্পাপ তরুণী এর দৃষ্টি। সাফওয়ান সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে এবার ধীরে ধীরে মাথা নামিয়ে নিজের শরীরের দিকে তাকালো। তারপর পরনের কালো টি শার্টের সামনের দিকে ঘৃণিত তলরের আস্তরণে সয়লাভ হয়ে আছে। উৎকুট একটা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। সাফওয়ান আবারও চোখ বুজে ফোঁস করে ফাঁকা নিঃশ্বাস ছাড়ল। মনে মনে এবার বিড়বিড় করে উঠল, আল্লাহ ধৈর্য দাও মাবুদ। পরনে পেটের সব যন্ত্রপাতি এক জায়গায় পেঁচিয়ে গা গুলিয়ে এলো ওর। আর এক মুহূর্ত সম্ভব না টি শার্টটা পেছন থেকে এক টানে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। এরপর দ্রুত গাড়ির ভেতর থেকে পানির বোতল বের করে এনে নিজের শরীরে ঢালতে লাগলো। গলার কাছে ঠান্ডা পানির ঝাটকা লেগে বুক পেট বয়ে সেই পানি নামতে লাগলো প্যান্টের ভেতর দিয়ে। কনকনে ঠান্ডা পানির ঝাপটায় সাফওয়ানের শরীর শিউরে উঠছে। শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত বয়ে যাচ্ছে। পানি ঢালা শেষে খালি বোতলটা রাস্তার একদিকে ছুঁড়ে দিয়ে আরোয়ার দিকে তাকালো। সে স্থির দাঁড়িয়ে, তার ঘোর লাগা দৃষ্টি সাফওয়ানের উত্তুক বুকের দিকে। সাফওয়ান এবার অপ্রস্তুত হওয়ার বদলে বিরক্ত হলো। একবার এভাবে চেয়ে থেকে এক অঘটন ঘটেনি। আল্লাহ জানেন এখন আবার মনে কি ফন্দি আঁকছে। নির্ঘাত আজকে জ্বর আসবে তার। সাফওয়ান, তুমি না অনেক ফর্সা, আমার থেকেও বেশি। খানেক কণ্ঠে কথাটা বলেই সাফওয়ানের বুকের দিকে হাত বাড়িয়ে দিল আরোয়া। আঙ্গুলগুলো মৃদু কাঁপছে। নেশার ঘরে আচ্ছন্ন দৃষ্টিতেই যেন সাফওয়ানের উজ্জ্বল বুকে লেগে থাকা পানির বিন্দুগুলোকে অনুভব করতে চাইছে সে। কিন্তু হাত ত্বক স্পর্শ করার আগ মুহূর্তে সাফওয়ান ক্ষিপ্ত গতিতে ওর কবজিটা খপ করে ধরল। কণ্ঠে কাঠিন্য এনে বলল, অনেক হয়েছে আরোয়া, আর এক মুহূর্ত এখানে নয়, এখন বাসায় যাব, চলো। বলেই সাফওয়ান আরোয়াকে গাড়ির দিকে টানতে লাগলো। অথচ অবাধ্য আরোয়া পেছনের দিকে শরীরের টান দিয়ে খামখেয়ালি সুরে বলল, না, যাব না। আমার তাড়াগুনা এখনো শেষ হয়নি, তুমি কিচ্ছু বোঝো না। সাফওয়ান দাঁতের দাঁত চেপে একটা দীর্ঘশ্বাস ফেলল। তাড়াগুনা শেষ করতে হবে না তোমার,
আমি গুনছি, 1100টা তারা আছে আকাশে। এখন এসো, উদ্ধার করো আমাকে। গল্প মুটুসি, লেখনীতে রিতেশিনী মহাবিশ, পর্ব 21। গাড়িতে ওঠার পরপরই নেশাগ্রস্ত আর মস্তিষ্ক ক্লান্ত শরীর নিয়ে নিঃস্বস্ত হয়ে পড়ল আরোয়া। গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই সে গার ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান নীরবে ড্রাইভ করছে। বাড়িতে পৌঁছে গাড়ি থামল সাফওয়ান। ইঞ্জিন বন্ধ করার পরও চুপচাপ বসে রইল কতক্ষণ। ঘাড় গড়িয়ে তাকালো আরোয়ার ঘুমন্ত মুখের দিকে। তারপর ওকে মৃদু স্বরে ডাকতে লাগলো, আরোয়া, আরোয়া শুনছো? ওঠো, এই যে মেয়ে। অথচ আরোয়ার কোনো নড়চড় নেই। সাফওয়ান এবার ওর মাথাটা ধরে মৃদু ছাকিয়ে ডাকতে লাগলো, আরোয়া, বাড়িতে চলে এসেছি আমরা, উঠো আরোয়া। তাতে কোনো কাজ হলো না বিশেষ। তরুণীর ঘুম ভাঙার নামই নেই। তারপর জ্যাকেট থেকে ফোন বের করে আশার নম্বরে ডায়াল করলো সাফওয়ান। কল রিসিভ হতেই বলল, আপু, একটু বাহিরে বেরিয়ে এসো তো। কেন, তোরা কোথায়? আমরা গেটের কাছে আসি, একটু তাড়াতাড়ি এসো, আর ভাইয়া যেন না বুঝতে পারে। আচ্ছা, আমি আসছি। 2 মিনিটের মাথায় এক প্রকার হতদন্ত হয়ে বেরিয়ে এলো আশা। গেট পেরোতেই গাড়ির পাশে সাফওয়ানকে দেহে দাঁড়িয়ে থাকতে দেখে বিষণ্ণয়ে পা দুটো কিছু মুহূর্তের জন্য থমকে গেল তার। ধুর, কী সব ভাবছে সে। আরোয়া কিংবা সাফওয়ান কেউই এমন ঘটনা ঘটাবার ছেলে মেয়ে নয়। মন থেকে সব অসার্জিত চিন্তা ধারণা ঝেড়ে ফেলে আবারও পা বাড়ালো আশা। কাছাকাছি আসতেই উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাফওয়ান, তোর জামা কাপড়? আপু, আরোয়া বমি করে আমার পোশাক নোংরা করে দিয়েছে। বমি? আসলে শি ইজ ড্রাঙ্ক আপু। হোয়াট? আশার চোখ মার্বেলের আকার ধারণ করলো। কোথায় এই হতচ্ছাড়ি মেয়ে? আপু, আরোয়াকে এখন কিছু বলো না প্লিজ। হয়তোবা কেউ ওর অগোচরে খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল। গাড়িতেই ঘুমাচ্ছে এখন। আরোয়া ক্লাবে যাওয়ার ব্যাপারটা সাফওয়ান এখনও খোলাসা করল না আশার কাছে। তবে আরোয়ার কথায় বিষয়টা লুকিয়ে রাখবে এমনও নয়, বরং একসময় করে ধীরে সুস্থে জানাবে। আশা 2 ধাপ এগিয়ে গাড়ি দরজা খুলে দিল। আরোয়ার মাথাটা সিটের বাঁ দিকে একটু বেঁকে আছে। আশা কয়েকবার কাঁধ ঝাঁকিয়ে ডাকলো ওকে, কিন্তু আরোয়ার চোখ খুলল না। ঘুমের মধ্যেই কয়েকবার হু হু করে উঠল শুধু। আশা কিছুক্ষণ এপাশ ওপাশ তাকালো। ভাইয়াকে কোনোভাবেই ডাকা যাবে না এখন। অগাত্যা সাফওয়ানকেই বলবো, সাফওয়ান, ওকে রুম দিয়ে আসতে পারবি? সাফওয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ পারবো। আশা সরে দাঁড়ালো। সাফওয়ান এগিয়ে এসে সিট থেকে আরোয়াকে পাজা কোলে নিয়ে সোজা বাড়ির ভেতরে হাঁটা দিল। গভীর ঘুমে তলিয়ে থাকা মেয়েটার নিথর শরীরটা তার বাহুর উপর পড়ে আছে। মাথাটা লেগে আছে বুকের একপাশে। আশা পিছু পিছু এসে বলল, উপরে যাওয়ার দরকার নেই, আমার ঘরেই নিয়ে চল। সাফওয়ান আশার ঘরে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল আরোয়াকে। তারপর পকেট থেকে ওর ফোনটা বের করে আশাকে দিয়ে ফিরে আসতেই আশা দাঁড়াতে বলল তাকে। সে দ্রুত আলমারি থেকে একটা হোসাইনের একটা ট্রাউজার আর একটা শার্ট বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভেজা প্যান্ট চেঞ্জ করে এগুলো পরে নে। সমস্যা নেই আপু, বাসায় গিয়ে বদলিয়ে নেব। আবার বেশি কথা, চেঞ্জ করে কোথাও যাবি না। আশার গরম মেজাজ দেখে আর দ্বিধামতো করার সাহস পেল না সাফওয়ান। চুপচাপ বাধ্য ছেলের মতো জামা কাপড় নিয়ে বাহিরের ওয়াশরুমে চলে গেল।
আশা ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে শুয়ে থাকা বোনের দিকে তাকিয়ে কটমট চোয়ালে বিড়বিড় করে বলল, কত বড় সাহস রাত বিরাতে মাতাল হয়ে বাড়িতে আসা। সকালটা হতে দে, তোর 12টা যদি আমি না বাজিয়েছি। তখন সাইড টেবিলের উপরে রাখা আরোয়ার ফোনটা সশব্দে বেজে উঠল। আশা এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো। নাম্বারটা বাংলাদেশের নয়। আশা অবাক, এই একই সাথে কৌতূহলী হয়ে কলটা রিসিভ করে কানে ধরল। সাথে সাথে অপর প্রান্ত থেকে একটা সুপরিচিত ও ব্যক্তিবাস্ত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো আরোয়া, তোমাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না কেন? জলদি নেটটা অন করো তো বোন। এপাশে আসা টোটালি স্তব্ধ। হ্যালো, শুনতে পাচ্ছ আরোয়া? সকালে সিদ্ধ রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছি। আরোয়া ভাঙ্গা ভাঙ্গা ঘুমের রেশ এখনো কাটেনি। চোখ মেলতেই অবাক হলো সে। এটা তো তার নিজের ঘর নয়। আরোয়া হাত দিয়ে মাথা চেপে ধরে বসলো। মাথার ভেতরটা প্রচণ্ড ভারী হয়ে আছে, যে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে। কাল রাতের ঘটনাগুলো স্মৃতিতে ফিরে আসতে ঝাপসা ছায়ার মতো। তখনই দরজার শব্দ। হাতে ধোয়া ওঠা গরম কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো আশা। তার মুখে রাগ নেই কোনো, বরং অসম্ভব মায়াবী একটা মিষ্টি হাসি। ঘুম ভেঙেছে? আশা আলতো পায়ে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। ঘরের ভেতর এক ঝলক কড়া আলো আশ্রে পড়ল। কফির মগটা আরোয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, এটা খেয়ে নে, ভালো লাগবে। আরোয়া কাঁপা কাঁপা হাতে কফিটা নিল। আশার এই অস্বাভাবিক শান্ত ও মিষ্টির আচরণ তার ভেতরের ভয় আরও কয়েক গুণ বাড়িয়ে দিল যেন। গতকাল রাতে সে যা করেছে তাতে এখন আশার রাগ আর চিৎকার শোনার কথা ছিল, কিন্তু তার বদলে এই শান্ত আচরণে তার মোটেও স্বাভাবিক নয়। কোনো বড় বিপদের আগে নীরবতা যেন এটাই। আরোয়া ভাবুক হয়ে কফিটা হাতে ধরে বসে আছে, একটা চুমুক দেওয়ার সাহস পাচ্ছে না। আশা ভুরু কুঁচকি হাসল। কি হলো, খা, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আরোয়া ভয়ে ভয়ে কফিতে একটা চুমুক দিল। তিতকুটে কফিটুকু গলার ভেতর গিয়ে নামতেই ম্যাচে শরীরটা যেন একটু সতেজ হয়ে গেল। কফি শেষ হতেই আশা পাশ থেকে ফোনটা তুলে নিল। স্ক্রিনের দিকে তাকিয়ে একটা নম্বর বের করলো সে। তারপর ফোনের স্ক্রিনটা আরোয়ার চোখের সামনে ধরে খুব নিচু অথচ ধারালো গলায় বলল, এই নম্বরটা কার? নাম্বারটা দেখা মাত্রই আরোয়ার রক্ত যেন হিম হয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে উঠল। বুক ধড়ফড় করতে লাগলো দ্রুত। সে একবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়, আর একবার আশার দিকে তাকায়। কোনো কথা বলল না মুখ দিয়ে। ঠিক সেই মুহূর্তেই কোনো সতর্ক ছাড়াই আশার হাতের তালু সজোরে গিয়ে আছড়ে পড়ল আরোয়ার গাড়ি। সপাং করে একটা শব্দ সারা হলো সারা গড়ে। একপাশে ঘুরে গেল আলোয়ার মাথাটা। গালটা জ্বলে উঠল আগুনের মতো। আপু! চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো আলোয়ার মুখ দিয়ে। আশা তার দিকে এক পা এগিয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, ওই মুখে আমাকে আপু ডাকবি না, তুই আমাদের বোন নস। আরোয়ার গালে হাত দিয়ে মাথা নুয়ে নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। ঘরের নিস্তব্ধতা ভেঙে আশার উচ্চ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো আবার, কোন বিবেকে তুই ওই মহিলার সাথে যোগাযোগ রাখিস? ওই নিথর নিকৃষ্ট মহিলাটার সাথে কিসের এত আন্তরিকতা তোর? সে আমাদের ভাইয়ার জীবনের জাহান্নাম করে দিয়েছে, তুই সেই নরম যন্ত্রণা দেখিসনি? বলেই ধপ করে আরোয়া পাশে বসে গেল আশা। আরোয়া বোনের পায়ের কাছে বসে কোলে মাথা রেখে বলতে লাগলো,
আপনি, আমি সরি, প্লিজ আপু ক্ষমা করো। তাচ্ছিল্য হাসল আশা। আমরা এত কষ্ট করে ডাইনিটার থেকে বীরকে আড়ালে রেখেছি, সেইখানে আমাদের বাড়ি থেকে প্রতিনিয়ত বীরের ছবি ভিডিও হেঁটে হেঁটে তার কাছে চলে যাচ্ছি। আপু বিশ্বাস করো, সে এমনভাবে আকুতি মিনতি করছিল আমি ফেলতে পারিনি। একজন মা তার সন্তানকে এক নজর দেখার জন্য ছটফট করছিল। আমি আমি কি করি তা ফিরিয়ে দিতে পারি আপু? কেবল এই নিয়েই আমাদের মাঝে যোগাযোগ হয়, এর বেশি কিছুই না। আমিও ঘৃণা করি ওই মহিলাটাকে। মা? কিসের মা? যে মহিলা 4 মাসের দুধের সন্তানকে রেখে প্রেমিক কাজিনের হাত ধরে বিদেশে পাড়ি দিতে পারে, তাকে মা বললে এই পবিত্র শব্দটাকে অপমান করা হবে। একটা ডাইনির জন্য আমাদের সব কিছু এলোমেলো। আমাদের 4 বছরের বাচ্চাটা আজ এত একাকিত্বে ভুগবে কেন? এত কষ্ট কেন তার এই ছোট্ট জীবনে? তার জন্মদাত্রী দুনিয়া থেকে মরে গেছে। আমার ভাই যখন রাত জেগে দুধের শিশুটার কান্না থামাতে বাড়ি জুড়ে ছুটে ছুটে নীরব অশ্রু বিসর্জন দিয়েছি, ওই স্বার্থপর নর্দম মহিলা তখন অন্য পুরুষের ফুলশয্যায় শুয়ে সুখের অশ্রুতে বালিশ ভিজিয়েছে। এমন একটা মানুষের সাথে কথা বলতে তোর রুচিতেও একটু বাধে না আরোয়া? আমাদের বোন হলে তুই ভাইয়ের বুকের ভেতরে রক্তর খড়টা ঠিকই বুঝতে পারতি। আশার প্রতিটা কথা ধারালো তীরের মতো আরোয়ার বুকে বিঁধতে লাগলো। সেও তো চরম ঘৃণায় ওই মহিলাটাকে, কিন্তু কি করবে? সন্তানের জন্য এক জন্মদাত্রী আকুতি সহ্য করতে পারেনি, তাই দিল নরম। এটা কি তার দোষ? আরোয়া বোনের পায়ের কাছে জড়সড় হয়ে বসে আছে। 2 হাতে তার শাড়ি ঝুলে থাকা আঁচলটা খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত চিৎকার চেঁচামেচি কিসের আশা? বলতে বলতে দরজা ঠেলে ভুবনকে কোলে নিয়ে প্রবেশ করল হাসান। বিছানার দিকে এগিয়ে এসে আরোয়াকে এভাবে বসে কান্না করতে দেখে ভীষণ অবাক হল হে। আরোয়া, কি হয়েছে? কান্না করছো কেন বোন? আরোয়া নিরুত্তর, ফুপিয়ে চলেছে তরুণী। হাসান স্ত্রীর দিকে তাকিয়ে কড়া সুরে বলল, আশা, কি বলেছ আমার বউকে? ও এভাবে তোমার পায়ে পড়ে কাঁদছে কেন? আশার চোখ মুখ শক্ত। স্ত্রী শালিকা 2 বোনই মুখে কুলু পেটে বসে থাকতে দেখে বিরক্ত হলো হাসান, কি হয়েছে খুলে বললেই তো হয়। সে ভুবনকে বিছানায় বসিয়ে দিয়ে নিচে আরোয়ার সামনে এসে বসল। ওর চোখের পানি মুছিয়ে দিয়ে আদরে গলায় বলল, কি হয়েছে আরো বউ? না বললে ভাইয়া বুঝবে কিভাবে? আপু কেন বকা দিয়েছে? অযৌক্তিক কোনো কারণ হলে বলো, আমি তোমার আপুকে দেখে নিচ্ছি। আরোয়া 2 পাশে মাথা নেড়ে সুরে বলল, অনেক বড় একটা ভুল করেছি ভাইয়া। তৎক্ষণাৎ আশা মুখ খুলল। একটা ভুল করেছিস তুই? কাল রাতে কোথায় গিয়েছিলিস আর কি করে এসেছিস তার কৈফিয়ত দিবি আমাকে। বীরকে হাত ধরে সিঁড়ি বেয়ে নামিয়ে নিয়ে আসছে বোরাক। বীরের ছোট্ট ছোট্ট উৎফুল্ল দাপগুলো পাপার সাথে তাল মিলিয়ে মার্বেল সিঁড়িগুলোর পার করে আসছে। ছোট্ট নাজুক শরীরে ব্লু কালারের রেড রোজ সুইমিং স্যুট। ছোট্ট বীর যেন এবার বাবার সাথে সুইমিংয়ের জন্য পুরা দস্তে প্রস্তুত। তার ড্রেস আপে প্রকাশিত। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে পা রাখতেই সোফার উপর মধ্যবয়স্কী এক ভদ্র মহিলাকে চোখে পড়ল। পরনে স্কাই ব্লু রঙের একটি সুতির কাপড়, অন্তত পরিপাটি করে পরিহিত। চুলের মাঝে মেহেদি রঙিন আভা, কুচকুচে ঠোঁটে হালকা লিপস্টিকের প্রলাপ। সব মিলিয়ে ভদ্রমহিলাকে বেশ অভিজাত্যে ধরন বলে মনে হচ্ছে। কিঞ্চিৎ কুচকানোর হাতে ধরে চায়ের কাপ থেকে ধোয়া উঠছে। বোরাক বীরকে নিয়ে এগিয়ে গিয়ে হাসি মুখে সালাম দিল।
আসসালামু আলাইকুম খালামুনি। ভদ্রমহিলা মৃদু হেসে অন্তত নমনীয় ও মায়াবী স্বরে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম বোরাক বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো খালামুনি। ভদ্রমহিলা এবার বীরের দিকে হাত বাড়িয়ে তাকালেন। বীর দাদু ভাই, এদিকে এসো শোনা। বীর বাবার হাত ছেড়ে দাদের দিকে এগিয়ে গেল। মিষ্টি স্বরে জিজ্ঞাসা করল, কালিমা দাদুন, তুমি কেমন আছো? ভদ্রমহিলা বীরের গাল ছুঁয়ে পরম স্নেহে বললেন, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো বলো তো? আমিও ভালো আছি। ভদ্রমহিলা বীরের অপমানদস্তক দেখে একগাল হেসে বলল, বীর দাদু ভাই তো এক্কেরেই শারদ সেজেছে। বীর অমনি দুদিকে মাথা নেড়ে বলল, না দাদুন, আমি তো সুইমাল সেজেছি, পাপার সাথে সুইম করব। বীরের বোকা বোকা কথায় সবাই হেসে দিল। আশা বলল, বীর বাবা, সুইমার মানেই সারতর। সাঁতারু, সুইমার ইংরেজি আর সাঁতারু বাংলায়। ভদ্রমহিলা তার বেনিটি ব্যাগ থেকে ছোট্ট একটা চকলেটের বক্স বের করে বীরের হাতে দিয়ে বলল, হাসপাতালে ইদানিং খুব ব্যস্ত সময় যাচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলা বা দেখা করার মতো সময়টুকু বের করতে পারছিলাম না, তাই ভাবলাম আজ সরাসরি চলেই আসি। বোরাক পাশের সোফায় বসতে বসতে বলল, খুব ভালো করেছেন খালামুনি, দেখা সাক্ষাৎ না থাকলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, থেরাপিস্ট সেদিন বীরকে দেখে কি বলেছিল? তেমন কিছু না, বলেছেন বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে উচ্চারণ ঠিক হয়ে যাবে, তবে ফিটার আর প্যাসিফায়ারের অভ্যাস যথাসম্ভব কমাতে হবে। ভদ্রমহিলা অবাক হলেন খানিক। বীরকে তুমি এখনও প্যাসিফায়ার দাও কেন বোরাক? সব সময় না, মাঝে মাঝে ঘুমানোর সময় দেওয়া হয়। প্যাসিফায়ার দিলে টানা ঘুমায়, কান্নাকাটি করে না। ভদ্রমহিলা চিন্তিত ভঙ্গিতে বললেন, এই বয়সে প্যাসিফায়ার দেওয়ার একেবারেই উচিত নয় বোরাক, রাতেও দেবে না। প্যাসিফায়ারের কারণে বাচ্চাদের জিহ্বা সঞ্চালনের সমস্যা হয়। বোরাক শুধু মাথা নাড়ল। ভদ্রমহিলার বিষয়ে মোড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, যাই হোক, শুনলাম তুমি মুভ অন করেছো, সিদ্ধান্ত নিয়েছো। খুব ভালো সিদ্ধান্ত বাবা। বীরের জন্য, এমনকি তোমার নিজের ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি ছিল। বোরাক কোনো উত্তর দিল না, কেবল ঠোঁটের কোণে এক চিলটিয়ে হাসি ফুটল। আশা, পাত্রী কি দেখেছিস, নাকি আমাকেই দায়িত্ব নিতে হবে? আশা হেসে বলল, অবশ্যই নিতে হবে তোমাকেই খালামণি, তোমার ছেলের বিয়ে, চাইলেই কি দায়িত্ব এড়াতে পারবে? না, একদমই না। তাদের কথার মাঝেই আরোয়া ঘর থেকে বেরিয়ে এলো এবং তার পিছু পিছু এলো বেশ সুন্দরী এক যুবতী। যুবতী যে বেশ আধুনিক ও অন্তত ফ্যাশন সচেতন, তা যে কেউ এক পলকেই আন্দাজ করে নিতে সক্ষম হবে। পরনে তার মেরুন কালারের বডিকট টপ আর স্কিনি জিন্স। পোশাকগুলোতে শরীরের সাথে ফিটিং হওয়া তার আকর্ষণীয় জিরো ফিগারের প্রতিটা ভাঁজ সুস্পষ্ট। তবে সবচাইতে আকর্ষণীয় আর মনোমুগ্ধকর হলো রমণীর দীর্ঘ কেশ রাশি। কোমরের নিচ অবধি লম্বা লাল চুলগুলো ডাইনিং রুমের নিয়ন আলোয় অদ্ভুত সুন্দর চকচক করে উঠছে। তার এই অপূর্ব কেশরাশি তার রূপের কেশারির বর্তমানে সে বিশ্বের নামি দামি ফ্যাশন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। ডাইনিংয়ে পা রাখতেই সোফায় বোরাককে দেখে রমণী পিয়ার্সিং করা ঠোঁটের কোণ প্রসারিত হয়ে উঠল। র্যাম্পিং রোডের সূক্ষ্ম ছন্দে হেঁটে এগিয়ে গিয়ে বোরাকের সামনে গিয়ে দাঁড়ালো সে। করমদনের জন্য হাত বাড়িয়ে দিয়ে ছকছক গলায় বলল, হাই বোরাক। বোরাকের এক হাতে বীরের চকলেটের বক্স আর অন্য হাতে ধরা চায়ের কাপ।
বোরা কি ইচ্ছে করে মেয়েটার বাড়িতে বাড়িয়ে রাখা হাত মেলালো না, বাকি পরিস্থিতির চাপে পড়ল না, তা বোঝা গেল না। সে কেবল মৃদু মাথা নেড়ে স্বাভাবিক গলায় উত্তর দিল, হ্যালো। বোরাকে নির্লিপ্ততা মেয়েটা এতটুকু বিচলিত হলো না, বরং হাত সরিয়ে একইভাবে হাসি মুখে চকলেট খেতে থাকা বীরের গাল টেনে বলল, উফ, চকলেট বেবি বয় উইথ এ বাস্কেট অফ চকলেট, হাউ সুইট। বীর পিটপিট করে চেয়ে আছে কৈরির দিকে। কৈরিকে সে ভালোভাবে চেনে না, কেবল জানে আশা আরওয়ার মতোই এটাও তার ফুপুমনি হয়। একদিন আগে একবার এসেছিল তাদের বাড়ি, তখন তাকে এই পরিচিতি দেওয়া হয়েছে। আশা বলল, কৈরি, তুমি তো কিছু খেলেই না, অন্তত এক কাপ চা তো নাও। পাশ থেকে কারিমা টিপকুনি কেটে বলে উঠলেন, হাই, কাকে চা খেতে বলছিস তুই মা? আমাদের কৈরি ম্যাডাম চা পান করেন না, তিনি গ্রিন টি নেন। আমাদের চা খেলে তার ফিগার নষ্ট হয়ে যাবে। মম, আরোয়া বলল, আপুই ঠিকই আছে খালামণি, আমরা তো 3 বেলায় চা আর চিনি খেয়ে খেয়ে দিন দিন ভুটকি হচ্ছি। আর আপুকে দেখো, মাশাল্লাহ কি ফিগার, এমনি এমনি তো আর হয়নি। কৈরির ঠোঁটে সগর্বিত হাসি, আর চোখে একবার বোরাকের দিকে তাকালো সে। বোরাক মন দিয়ে পাশে বসা ছেলের চকলেট খাওয়া দেখছে, তার মাঝে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য নয়। এ পর্যায়ে সে বীরের হাত ধরে দাঁড়িয়ে গিয়ে কারিমার দিকে তাকিয়ে বলল, খালামণি, আপনি বসেন, আমরা একটু আসছি। বাবার দেখা দেখি বীরও বলল, দাদুন, তোমার সাথে পরে গল্প করব, এখন সুইমিং করব। আচ্ছা দাদুভাই, তুমি যাও, পাপার সাথে সাঁতার কাটো, আমি আছি এখানে। বীরকে নিয়ে বোরাক চলে যেতেই আশা কৈরির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করল, তা কাইরি, এবার কতদিন আছো, নাকি একেবারে ফেরার টিকিট কেটে এসেছ? কাইরি হাসি মুখে উত্তর করল, না আপু, এবার হয়তো কিছুদিন থাকা হবে, ড্যাড তো এরকমই বলল। তুমি তো এয়ারপোর্ট থেকে সরাসরি রাজশাহীতেই চলে এসেছো, তোমার ড্যাডের বাড়িতে যাবে না? হয়তোবা না, সবটুকু সময় মমের সাথেই কাটাতে চাই। শিকদার ম্যানশনের পেছনের দিকটায় কার্টেন ওয়ার্ল্ডের গা ঘেঁষে বিশাল আকারের এক বিলাসবহুল সুইমিং পুল। শীতের দুপুরে মিষ্টি রোদ সরাসরি এসে পড়েছে পুলের লাউঞ্জ এরিয়ার আর পাশের চেঞ্জিং রুমের উপর। পুলের একপাশে গেঁথে ওঠা দেওয়ালের কৃত্রিম ঝর্ণা থেকে পানি এসে পড়েছে পুলে। ওয়াটার কন্ডিশন সিস্টেম থাকায় পানি একেবারেই হাড় কাঁপানো ঠান্ডা নয়, বরং ত্বকে আরামদায়ক মাত্রা উষ্ণ। তাছাড়াও পুলের ধারে নানা রকম গাছের টবগুলো পরিবেশটা সৌন্দর্য দ্বিগুণ করছে। লাউঞ্জ এরিয়ায় এসে বোরাক তার পরনের হাতা শার্টটা খুলে পাশের ক্যাবারের উপর ছুঁড়ে দিল। উন্মুক্ত হয়ে উঠল তার সুটাম পেটানো উজ্জ্বল শরীর, চড়া দিয়ে উঠল বুকের লোভনীয় কালো কুচকুচে লোমগুলো। তার লম্বা দেহের পরনে এখন কেবল কালো ট্রাউজার। নড়াচড়ার সময় শার্টটা কোমরের একটু নিচে নেমে আসায় ভেতরের স্কার্ফ ব্যান্ডের কোনো অংশটুকু কিছুটা দৃশ্যমান হয়ে উঠেছে। বোরাক দুহাতে মাথার চুলগুলো একবার ব্যাকবাস করে পেছনে ঠেলে দিল। উপরে হ্যাঙ্গার থেকে দুটো সুইমিং রিং নিয়ে সেগুলো উপর হালকা চাপ দিয়ে ছুঁয়ে দিল পুলে। পানিতে রিং দুটো টলমল করতে করতে ভেসে উঠল। বীর পাশেই দাঁড়িয়ে বাবার কাজকর্ম দেখছে। বোরাক এবার ঝুঁকে ছেলের কপালে একটা মৃদু চুমু এঁকে দিল। চলো বাবা। ওকে আলতো করে তুলে
ধরে পানিতে রিংয়ের ভেতর বসিয়ে দিল। এবার রিংয়ের সাথে বীরের ছোট্ট শরীরটাও ভাসতে লাগলো। বীর তো মহা খুশি। হাত পা ছড়িয়ে ছিটিয়ে দাপাদাপি করতে শুরু করছে সে। এবার বোরাক পানিতে ঝাঁপিয়ে পড়ল। টলমলে পানির তলদেশে চিরে এক টানে সাঁতার পুলে এ মাথা থেকে ও মাথা গিয়ে ভেসে উঠল সে। তারপর আবার সাঁতারে বীরের কাছে চলে এলো। ডাইনিং স্পেসে ফ্রেঞ্চ ড্রাইডো দিয়ে সুইমিং পুলের বড় একটা অংশ ভালোভাবেই দেখা যায়। আশা ও কারিমা নিজেদের মতো করে গল্পে মশগুল। আরোয়া তার ঘরে। কৈরি সোফায় ছেড়ে উঠে দাঁড়ালো। মাপা পায়ে হেঁটে সেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো সে, দৃষ্টি বাহিরের সুইমিং পুলের দিকে। কাছের এপাশ থেকে পুলের স্বচ্ছন্ন নীল পানিতে বোরাককে স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলের আর পানি নিয়ে মত্ত করা বোরাক। তার দীর্ঘ ভেজা শরীর রোদের আলোয় চকচক করছে। পেশিবহুল বাহু আর চওড়া বুকের উপর পানির ফোঁড়াগুলো নিখুঁত শিল্পের মতো ছড়িয়ে আছে। কায়রির কাছে এই পুরুষ কেবল একজন সাধারণ পুরুষ নয়। সে গোটা 3 বছর ধরে লালিত এক অতৃপ্ত তৃষ্ণা, তার স্বপ্নের পুরুষ। বিশ্বের কত বলিষ্ঠ সুদর্শন পুরুষ তার সন্নিহিত নিকটে এসেছে, রূপের প্রশংসা করেছি, শারীরিক তৃপ্তি দেওয়ারও চেষ্টা করেছি। তাতে কৈতুরীর শরীর সাড়া দিল, মন তৃপ্ততায় নাগাল পায়নি। সেই আদিম পুরুষের আঙ্গুল কোথায় যেন অনুপস্থিতি ছিল। কোনো শরীরই তাকে পুরোপুরি তৃপ্ত করতে সক্ষম হয়নি, কারণ তার মনের বাসনা কেবল একটি দেহেরই অবহয়, কাচের উপরে সেই উজ্জ্বল সুঠাম দেহ। আজ থেকে 3 বছর আগে সেই ঝুমবৃষ্টির দুপুরটা কৈতুরীর মনে আজও অমিল। সেই বছর বাংলাদেশে এসে মায়ের জোড়াজড়িতে সে প্রথমবারের মতো এই বাড়িতেই পা রেখেছিল। বিলাসবহুল বাড়িটা ঘুরে দেখার সময় 3 তলার জিমনেসিয়ামের দরজায় এসে দাঁড়ালো সে। দরজাটা সামান্য ভেজানো, ভেতর থেকে ভেসে আসছিল ভারী নিঃশ্বাসের শব্দ আর লোহার ঘর্ষণে মৃদু আওয়াজ। কৌতূহলবশত দরজার ফাঁকটা আর একটু প্রসারিত করে ভেতরে তাকাতেই তার পা দুটো সেখানে আটকে গেল। দরজার বিপরীতে মাথা রেখে মেঝের মাঝখানে প্রসাব দিচ্ছে বোরাক। পরনে শুধু কালো রঙের একটা ট্রাউজার, সম্পূর্ণ উদ্যুক্ত। জিমনেসিয়ামের ফকফকে আলোয় বোরাকের সুঠাম চওড়া পিঠের উপর ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো চকচক করে উঠছে এক একটা পুশআপের সাথে সাথে। তার পিঠের পেশিগুলো সংকুচিত হয়ে আবার ছিটকে ছড়িয়ে পড়ছে, যেন কোনো শিকারী বাঘের পেশিবহুল শরীরে নিখুঁত প্রদর্শনী। কৈরি গুনতে শুরু করল, 50, 60, 70। না, আর সম্ভব হলো না। সে পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো। একজন বাঙালি পুরুষের শরীরে এমন আদিম পুরুষত্ব, এতটা শারীরিক সক্ষমতা যে থাকতে পারে, তা এতকাল তার বিশ্বাসই যেন ছিল না। ইস, তার পরিচিত এই উন্মুক্ত পিঠ, ভেজা চুল, চোয়ালের দীর্ঘ রেখা, পানিতে পরিদর্শনী, পুরুষদীপ্ত দেহ। তৃষ্ণার্ত দৃষ্টিকে তাকিয়ে থাকতে থাকতে রমণীর গলায় সুপ্রম ত্বকে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। কপালের কর্নিশ বেয়ে গড়াতে শুরু করলো ঘামের চিকন সূক্ষ্ম ধারা।
পিয়ার্সিং করা ঠোঁটজোড়াও যেন শুকিয়ে কাঠ হয়ে এলো। উত্তেজনায় দাঁত দিয়ে নিচের ঠোঁটটা জোরে কামড়ে ধরল রমণী। চোখ দিয়ে যেন সে বোরাককে গ্রাস করে ফেলতে চাইছে। মনের ভেতর কল্পনার অধমেষ ঘোড়া ছুটতে শুরু করলো, যা লোকলজ্জায় সীমানা ছাড়িয়েছে অনেক দূর। হৃদয় কাঠুরিতে থেকে ধ্বনিত হলো, তুমিই সেই পুরুষ যার আকাঙ্ক্ষা আমাকে বাহু পুরুষদের সান্নিকটে ঠেলে দিয়েছে। তুমিই সেই পুরুষ যার সান্নিকটে এই আমিটাকে একনিষ্ঠ প্রাণনীয় প্রমাণ করতে সক্ষম। আমি তোমার সেই একনিষ্ঠ প্রাণনীয় হতে চাই। হ্যান্ডসাম, প্লিজ বি মাইন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।